বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাদের বরণ করছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী ফটিক চন্দ্র সৎপতি মহাশয়। এরপর আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। এই বিতর্কের সভাটির সঞ্চালনা করবেন মাননীয় শ্রী অরবিন্দ চট্টোপাধ্যায়, অধ্যাপক, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণ করেছেন মহিষাড়া হাই স্কুল থেকে ইন্দুমতি রায় বিপক্ষে, মনসারাম মোদি পক্ষে। গোবর্ধা হাই স্কুল থেকে বিশ্বেশ্বর দণ্ডপাঠ বিপক্ষে, শক্তিনাথ পরামানিক পক্ষে। আমি মাননীয় শ্রী অরবিন্দ চট্টোপাধ্যায় মহাশয়কে সঞ্চালন করার জন্য মাইক্রোফোন নেওয়ার জন্য অনুরোধ করছি। গোপালপুর হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তীতে আমি প্রথমেই প্রণাম জানাই এই বিদ্যালয় যে এবং যারা প্রতিষ্ঠা করেছেন। আমি শ্রদ্ধা জানাই সেই সমস্ত পরম পুণ্যাত্মার প্রতি যারা হিড়বাঁধের এই শালপাড়ায় অশেষ অর্থকষ্ট এবং সেই সময়ের অভাব যন্ত্রণার মধ্য দিয়েও এলাকাকে শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিদ্যালয়ের বীজ বপন করেছিলেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই প্ল্যাটিনাম জয়ন্তীর কমিটির মাননীয় মৃত্যুঞ্জয় চক্রবর্তী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী ফটিক চন্দ্র সৎপতি, স্মরণিকা সম্পাদক মাননীয় উজ্জ্বল কুমার নায়ক, আমার বন্ধু এবং সহপাঠী মানস মণ্ডল এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালনার সঙ্গে যুক্ত সম্মানীয় ব্যক্তিদের প্রতি। আজকের এই যে বিতর্ক সভা শুরু হতে চলেছে, অত্যন্ত আকর্ষণীয় ইন্টারেস্টিং এই বিষয়, যে কারণেই একটি প্রারম্ভিক দু চারটি কথা বলার প্রয়োজন রয়েছে বলে মনে করি। যে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা কতটুকু থাকতে পারে। বিদ্যালয়ের ইংরেজি করা হয়েছে স্কুল। এখানে মজার যে স্কুল মানেই যদি বিদ্যালয় হয়, তাহলে এই মুহূর্তে পৃথিবীর যে সব দেশ এগিয়ে রয়েছে আমাদের থেকে বিজ্ঞানে আবিষ্কারে, অর্থাৎ পাশ্চাত্য, তারা তাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষালয়গুলি, যেগুলি ইউনিভার্সিটির থেকেও উচ্চ বিদ্যালয়, সেইগুলোর তারা নাম দিচ্ছেন স্কুল। স্কুল অফ আফ্রিকান স্টাডিজ, স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ, এবং আমাদের কলকাতায় বিজ্ঞানের বেশ বড় সড়ো সবচেয়ে উচ্চ এক প্রতিষ্ঠান, তার নাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। জগদীশচন্দ্র তার বিজ্ঞান গবেষণাগারের নাম দিয়েছিলেন বসু বিজ্ঞান মন্দির। তাহলে এখন কেন স্কুল শব্দটাকে বিদেশিরা তাদের সবচেয়ে বড় বিদ্যাচর্চার বা বিদ্যালয়ের জায়গায় নাম হিসাবে প্রয়োগ করছেন?
তার মূল কারণ হলো যে ইংরেজ আসার আগে, ইংরেজি শিক্ষা চালু হওয়ার আগে আমাদের যে স্কুলগুলো ছিল, সেই স্কুলগুলোয় কেমন করে শিক্ষা দেওয়া হতো, তার সঙ্গে সমাজের সম্পর্কটা কেমন ছিল, বিদেশিরা এতদিনে সেগুলো টের পাচ্ছেন, তলিয়ে দেখছেন। আমাদের দেশ থেকে সেই সমস্ত প্রাচীন পুঁথি পাতড়া দলিল দস্তাবেজ তাদের দেশের মিউজিয়ামগুলোয় নিয়ে গিয়ে এই 200 বছরে পড়াশোনা করে তারা কি দেখছেন? তারা দেখছেন যে ইংরেজি 1800 সালের আগে বাঁকুড়ায় যে বঙ্গবিদ্যালয় ছিল, সেই বঙ্গবিদ্যালয় মানে বর্তমানে বাঁকুড়া ইউনিভার্সিটির চেয়ে 100 গুণে শিক্ষায় দীক্ষায় চেতনায় উন্নত একটি শিক্ষা মন্দির। বাঁকুড়া জেলার যারা প্রথম যুগে ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং বাঁকুড়া জেলার আধুনিক যুগের যিনি সর্বশ্রেষ্ঠ সন্তান, তার নাম হলো রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায় জেলা স্কুলে পড়েছিলেন, তার আগে পড়েছিলেন বঙ্গবিদ্যালয়ে। মৃত্যুর আগে রামানন্দ 4টি কথা লিখেছিলেন যে আমাদের সময়ে বঙ্গবিদ্যালয়ে যে শিক্ষাটা দেওয়া হতো, ইংরেজ আমলের এই ইংরেজি স্কুলগুলো তার কাছে পাত্তা পাবে না। সুতরাং 1800 সালের আগে, স্কুল শব্দটা ব্যবহারের আগে, আমাদের দেশে বিদ্যালয় যে ছিল, সেই বিদ্যালয়ে 13 বছর বয়সে এখনকার ক্লাস 1 পাস হতো। আর এখন 18-19-এ যে কলেজ পাস করি, সে যুগের বিদ্যালয়ে 4র্থ শ্রেণী পাস মানে এখনকার দিনে কলেজ পাস ছিল। কেমন ছিল সেদিন সে যুগের বিদ্যালয়ের শিক্ষা? ইংরেজরাই বলছেন এ পার্ট অফ কলেজ অর ইউনিভার্সিটিজ, বিশ্ববিদ্যালয় এবং কলেজের একটা অংশ, কিন্তু যেখানে স্পেসিফিকভাবে একটা গ্রুপ অফ সাবজেক্টকে এমনভাবে সেখানে টিচিং করা হয় যাতে তার ওই বিষয়ে বিদ্যার চূড়ান্ত পরিণতি বিদ্যালয়ে ঘটে যায়। সুতরাং 2025 সালের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যখন সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের কথা ভাবব, তখন আমাদের এই অতীত ভোলা চলবে না। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে অবিনাশ দেশমুখ, ধ্রুবলাল দেশমুখ এবং প্রহ্লাদচন্দ্র গোস্বামী পাশ করে এসেছিলেন বিএ এবং আইএ। কোন সময়ে? 20 শতকের দ্বিতীয় দশকে। তখন ওই খ্রিস্টান কলেজের মিশনারিরা যোগ দিয়েছিলেন ভারতের স্বাধীনতার পক্ষে, বাঁকুড়ার মানুষের পক্ষে, ইংরেজ শাসনের বিপক্ষে। কারণ খ্রিস্টান কলেজের সেই সময়ের যারা মিশনারি প্রিন্সিপাল ছিলেন, তারা কেউ ইংরেজ ছিলেন না। মিচেল ব্রাউন এরা ছিলেন স্কটিশ এবং আইরিশ। খ্রিস্টান ইংরেজ ভাষী, কিন্তু ইংরেজ নন। পরাধীনতার যন্ত্রণা তারা উপলব্ধি করেছিলেন, তারা গ্রো করে দিয়েছিলেন খ্রিস্টান কলেজের স্টুডেন্টদের মধ্যে। তাই ধ্রুবলাল বাবু, অবিনাশ বাবু খ্রিস্টান কলেজ থেকে পাশ করে এসে গলায় টাই ঝুলিয়ে কোট পরে মোটা মোটা ইংরেজি বলে অনেক বড় চাকরি করতে পারতেন, তারা করেননি। তারা হাজার হাজার বছর আগে এই সিলাইয়ের তীরে যে মাটিটা উর্বর ছিল, সেই মাটিতে তারা এই বিদ্যালয়কে বপন করেছিলেন। আজ জানা যাচ্ছে এই সিলাইয়ের তীরে, কাঁসাইয়ের তীরে
মানবাজারের বুধপুর থেকে সারেঙ্গার ডুমুরজোড় পর্যন্ত কাঁসাইয়ের লেফট সাইডে একটি বিশাল বড় বিশ্ববিদ্যালয় ছিল, নালন্দা এবং তক্ষশিলার মতো। ওই যুগে জৈনরা বিশ্ববিদ্যালয় করেছিলেন এই খাতড়া এবং মানভূম মহকুমার মাটিতে। সেই মাটি হাজার বছর ধরে এখানে কর্ষিত ছিল। তারপর সেই যুগ অবসিত হওয়ার পর এই এরিয়া ড্রাই ল্যান্ড, অনুর্বর এবং তথাকথিত ব্যাকওয়ার্ড হয়ে যায়। এই ব্যাকওয়ার্ড কেন হলো? প্রকৃতিকে ধ্বংস করা হলো, গাছগাছালি নষ্ট করা হলো। এখানকার গ্রামে গ্রামে এই যে পুকুরগুলো দেখছেন তার ম্যাক্সিমাম তামার খনি ছিল। এখানকার তামা এবং খনিজ সম্পদ ফুরিয়ে যাবার পর লাস্ট নবাবী আমলে বনজ সম্পদ ধ্বংস করার পর বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক কমে গেল, হারিয়ে গেল। নদীগুলোর নাব্যতা নষ্ট হয়ে গেল, নদী বাণিজ্য ধ্বংস হয়ে গেল। আমরা ব্যাকওয়ার্ড এরিয়ায় পরিণত হয়ে গেলাম। কিন্তু ব্যাকওয়ার্ড বলতে কি বোঝায় তা কিন্তু অরিজিনালি আমরা পিছিয়ে পড়া নই। ছোটনাগপুর প্ল্যাটুর অন্তর্গত হিড়বাঁধের মাটি হাজার হাজার বছর আগে থেকে এক টানা 1000 বছরের একটা প্রাচীন শিক্ষায় সংস্কৃতিতে উর্বর। আমি বাঁকুড়া থেকে এসে, আপনি পুরুলিয়া থেকে এসে, উনি খাতড়া থেকে এসে এখানে শিক্ষকতা করতে এসে আমরা যদি আমাদের চেতনার সঙ্গে এখানকার মাটিটার শুধু সংযোগ ঘটাতে পারি, তাহলেই সেখানে বীজ ফলে রূপান্তরিত হবে। আমরা কলকাতার ভাষা দিতে পারবো না, আমরা কলকাতার ছাঁচ দিতে পারবো না, আমরা কলকাতার তথাকথিত বাইরের পালিশ করা যে অ্যাটিটিউড অ্যাপিয়ারেন্স নামক নাটুকে ভদ্রতা দিতে পারবো না, দেওয়ার দরকার নেই। দেশাচার কালাচার মেনে শিক্ষক যদি শিক্ষকতা করেন মাটিটাকে প্রণাম করে, তাতেই সেই দেশ, সেই শিক্ষালয়, সেই এলাকা আগামী দিনে এগিয়ে যাবে। নমস্কার। উপস্থিত শিক্ষকদের শ্রদ্ধা সম্মান জানাই এবং বসে বসে শুনি এই বিতর্কের গতি এবং চেহারা কোন দিকে এগিয়ে যায়। আপনারা আপনাদের স্ব নির্বাচিত বক্তব্য এরপরে উপস্থাপন করুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খাতড়া সহবিদ্যালয় পরিদর্শক এআই অফিস থেকে মাননীয় অসিত বরণ মণ্ডল, তাকে আমরা বরণ করে নেব। আমাদের স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ফটিকচন্দ্র সত্যপতি মহাশয় তাকে বরণ করে নেবেন। তার উপস্থিতি আমাদের গর্বিত করেছে, আমাদের আনন্দ দিয়েছে, আমরা ধন্য। বরণ করে নিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক ফটিকচন্দ্র সত্যপতি মহাশয়, তাকে সহযোগিতা করছে আমাদের স্কুলের ছাত্রীরা। তার উপস্থিতি আমাদের সত্যিই খুব আনন্দ দিয়েছে। তিনি যে সময় করে এসছেন আমাদের মধ্যে, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তাই আমরা ধন্য। এরপর আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব, অর্থাৎ আমাদের যে বিতর্ক সভা এটা কন্টিনিউ হবে।
হ্যাঁ, আজকের এই বিতর্ক সভায় যারা অংশগ্রহণ করবেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এখানে আহ্বান করছি যে তারা নিজেরাই নিজেদের বিদ্যালয়ের এবং নিজেদের পরিচয় এখানে দিন, এবং যার যার ইচ্ছে আছে আর কি প্রথম পরে বলবো তারা নিজেরাই করে নিন, কারণ এখানে তো কোনো তালিকা করা নেই। তাই আপনারা ইচ্ছে মতো আসুন এবং নিজেদের আলোচনা শুরু করুন। নমস্কার, আমার নাম শান্তিনাথ পরামানিক। আমি গোবরদা স্কুল থেকে আসছি। তো প্রথমেই মঞ্চে উপস্থিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা আমার শিক্ষক মাননীয় অরবিন্দ স্যারকে শ্রদ্ধা, এবং মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে আসীন সহকর্মী বৃন্দকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, এবং আমার স্নেহের ছাত্রছাত্রী। আজকের যে বিষয় নির্বাচন হয়েছে, যে বর্তমান সমাজে অবস্থার পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা নগণ্য, খুব সুন্দর বিষয়। এর পক্ষে বিপক্ষে একতরফাভাবে বললে ব্যাপারটা একমাত্রিক হয়ে যায়, তবুও কিছু বলতে হয় পক্ষে বা বিপক্ষে। তো আজকে আমি পক্ষে এই বক্তব্যের সমর্থনে কিছু কথা তুলে ধরব। শুরু থেকে বলতে গেলে প্রথমে আসে সমাজের কথা। সমাজ বলতে প্রাপ্তবয়স্করা যা বোঝে তা নয়, বরং বিদ্যালয়ে যাওয়া শিশুরা কি বোঝে সেইটা ভেবে দেখা দরকার। একটি শিশু যে তথাকথিত ভালো পরিবেশে জন্মায়, ভালো পরিবেশ অর্থে যার বাড়ি আছে এবং পরিবার আছে। এখানে পথ শিশুদের কথা আলোচনায় আসবে না। একটি শিশুর কাছে প্রথম সমাজের পরিচয় ঘটে পরিবারের মাধ্যমে, মূলত বাবা মা এবং নিকটাত্মীয়ের মাধ্যমে। এই বাবা মা নিকটাত্মীয়ের মাধ্যমে যখন পরিবেশের পরিচয় ঘটছে, সমাজের পরিচয় ঘটছে, তখন পরিবারের ভূমিকা কিন্তু সর্বাগ্রে। অর্থাৎ পরিবার আমাদের যা শেখায়, যা দেখতে শেখায়, সেটাই আমাদের শিশু মনে প্রথম দাগ কাটে। এখন এই শিশুটি যদি ছোটোবেলা থেকেই দেখে যে তার বাবা বা কাকা বা জেঠার মতো পুরুষেরা তার মা, কাকিমা, জেঠিমাদের গায়ে হাত তুলে, কথায় কথায় অপমান করে, যতই উচ্চবিত্ত বা উচ্চ শ্রেণীর হোক না কেন, শিশুটি তো পুরুষের এই ক্ষমতা প্রদর্শনকে স্বাভাবিক মনে করবে। শিশুটি যদি ছোটোবেলা থেকেই দেখে বাড়িতে কাজ করতে আসা তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষদের চেয়ারে বসতে দেওয়া হয় না, কিংবা আলাদা বাসনপত্রে খেতে দেওয়া হয়, কিংবা তাদের সাথে অবজ্ঞা বা তাচ্ছিল্য ভরে কথা বলা হয়, যেটা আমরা করে থাকি আমাদের জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক, আমরা কিন্তু সমাজের নিচু শ্রেণী মানুষদের সাথে আমরা কিন্তু অবজ্ঞা ভরে কথা বলে থাকি। তার সবচেয়ে বড় উদাহরণ বাজার করতে গেলে দেখে নেবেন, একটু মিলিয়ে নেবেন। তাহলে এই ভেদাভেদকেই তারা নিয়ম বলে শিখবে ছোট থেকে। শিশুটি যদি দেখে বাড়িতে অত্যধিক পূজা আচ্চা, আমিষ নিরামিষ নিয়ে খুব কড়াকড়ি, বৃহস্পতিবারে চুল কাটতে নেই, ভাদ্র মাসে লাউ খেতে নেই, মেয়েদের চুল খোলা রাখতে নেই ইত্যাদি চর্চা রয়েছে, তাহলে কি শিখবে? এগুলি মূলত হিন্দু পরিবারের চর্চার কথা। একইভাবে অন্যান্য ধর্মের পরিবারেও যদি এইভাবে জাতি ধর্মের ভেদাভেদ, লিঙ্গ বৈষম্য ও কুসংস্কারের চর্চা চলে, তাহলে শিশুটি ছোটোবেলা থেকে কি শিখবে এবং সেই শেখার ফলে সমাজের উপর সামগ্রিকভাবে কি প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। ইংরেজিতে একটা কথা আছে, আনলার্নিং। এর সঠিক বাংলা পরিভাষা আমার জানা নেই। পুরনো ধ্যান ধারণাকে বাতিল করার মানেই আমার কাছে আনলার্নিং। আমার অভিজ্ঞতায় যা দেখেছি তা থেকে বলা যায়, আমাদের সমাজের বেশিরভাগ পরিবারই উপরিক্ত কুশিক্ষাগুলি পাওয়ার প্রবল সম্ভাবনা, অর্থাৎ
আমাদের পরিবারগুলি কেউ এই ত্রুটিমুক্ত নয়। এইখানে আনলার্নিংয়ের প্রয়োজন পড়ছে। আনলার্নিং কি? আনলার্নিং হচ্ছে পুরনো ধ্যান ধারণাকে বিসর্জন দিয়ে নতুনকে সহজভাবে গ্রহণ করা। এক কথায় একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, কোনো একজন মানুষ যদি কোনো কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানি থেকে সে যদি অন্য কোনো ভালো কোম্পানিতে ভালো সুযোগ পায়, সে চলে যায়। তখন কিন্তু আগের কোম্পানিতে যে কাজ করে সেই অভ্যাসগুলোকে তাকে আনলার্নিং করতে হবে, তাকে ত্যাগ করতে হবে, নতুনটাকে সহজভাবে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আনলার্নিং। তো এই ধারণাগুলি, পরিবার থেকে পাওয়া এই ধারণাগুলি আনলার্নিংয়ের প্রথম ধাপ বিদ্যালয়ে শুরু হওয়া সম্ভব। অন্তত আমার নিজের জীবনে তাই হয়েছে। ছোট শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার প্রথম আনলার্নিংয়ের শুরু। আমার ধর্মপ্রাণ মা যখন পূজা আর্চায় ডুবে থাকতেন, সেই সময় আমার প্রাইমারি স্কুলের মাস্টার মশাই আজ থেকে প্রায় 30 বছর আগে শিখিয়েছিলেন যে সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার সাধনা করলে পরীক্ষা ভালো নাম্বার পাওয়া যায় না। পরীক্ষায় ভালো ফল করার জন্য একটা জিনিসেরই সাধনা করতে হয়, সেটা হলো পড়াশোনা। একটি শিশুর কাছে বিদ্যালয় হলো প্রথম সেই জায়গা যেখানে পরিবার, আত্মীয় স্বজনের চেনা পরিবেশ ছেড়ে অচেনা মানুষদের সংস্পর্শে আসতে হয়। বিদ্যালয় প্রথমবার শেখায় অচেনা মানুষদের সাথে মানিয়ে চলা, একসাথে মিলেমিশে কাজ করা। আমাদের সময় ছিল না, কিন্তু এখন মিড ডে মিল চালু হয়েছে। এই মিড ডে মিল চালু হওয়ার ফলে শিশুদের কাছে প্রথম নিজে হাতে খাওয়া, হাত ধোয়া, বাসন মাজা ইত্যাদি শিক্ষাগুলিও বিদ্যালয়ে হওয়া সম্ভব। এই মুহূর্তে আমাদের সমাজ ব্যবস্থা এতটাই ঘৃণার হিংসার বাড়াবাড়িতে ভরে উঠেছে যে শিশুদের এই একসাথে চলা ও একে অপরকে ভালোবেসে আপন করে নেওয়া শিক্ষা অত্যন্ত জরুরি। কিন্তু যে সমাজকে বদলে দেওয়ার কথা বিদ্যালয়ের, সেই সমাজই যে সমাজকে বদলে দেওয়ার কথা বিদ্যালয়ের, অর্থাৎ বিদ্যালয় যেখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে, সেই সমাজই এখন বিদ্যালয়কে বদলে দিতে শুরু করেছে। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে যারা খুব সামান্য রোজগার করেন তারাও তাদের বাচ্চাদের সরকারি স্কুলে পাঠানোর ভরসা পাচ্ছেন না। ফলস্বরূপ যেখানে সেখানে আগাছার মতো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল গজিয়ে উঠছে। এই স্কুলগুলির মধ্যেও খরচের হিসাবে শ্রেণী বিভাগ রয়েছে। সরকারি স্কুলগুলি একসময় যেমন জাতপাত ধর্ম নির্বিশেষে সকলের জন্য দরজা খোলা রেখেছিল, এখন সেখানে শুধুমাত্র যারা খরচের কারণে বেসরকারি স্কুলে যেতে পারছেন না তারাই আসছেন। আর বেসরকারি স্কুলগুলিতেও বাবা মায়ের রোজগারের ভিত্তিতে ভর্তি হচ্ছে। ফলে উচ্চবিত্তরা কোথায় পড়বে, নিম্নবিত্তরা কোথায় পড়বে, সব আগে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। ভেদাভেদ এমন জায়গায় এসেছে যে এখন একটি বড়লোক পরিবারের শিশুর সাথে কোনো গরিব পরিবারের শিশুর বন্ধুত্ব হবার কোনো অবকাশই নেই, যেটা আমাদের ছেলেবেলায় ছিল না। আমরা সবাই একসাথে পড়াশোনা করে বড় হয়েছি। এমনও শোনা যাচ্ছে যে খাস কলকাতার কিছু কিছু স্কুল শিশুদের টিফিনে মাছ, ডিম ইত্যাদি আমিষ নিয়ে যেতে নিষেধ করেছে, কারণ স্কুলগুলির মালিক নাকি নিরামিষাশী। দুদিন আগেই খবরে দেখলাম নদিয়ার একটি গ্রামের এক ডোম পরিবারের 2 শিশুকে সরকারি স্কুলে ভর্তি নেয়নি জাতপাতের কারণে। আমরা নিশ্চয়ই সেই ঘটনা ভুলিনি। বছর 2 আগে রাজস্থানের একটি সরকারি স্কুলের মাস্টার মশাই একটি দলিত ছাত্রকে খুন করেন একটি জলের জায়গা ছুঁয়ে দেওয়ার জন্য। রাজস্থানেরই অন্য একটি স্কুলে এক শিক্ষিকা ক্লাসের কয়েকজন ছাত্রছাত্রীকে আরেকটি ছাত্রকে মারার আদেশ দেন, সেই ছাত্রটি মুসলিম বলে। উপরিক্ত সমস্ত ঘটনাগুলি পড়াশোনার বাইরের কথা। পড়াশোনার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় বারবার সিলেবাস পরিবর্তনের কথা। শিশুদের মানসিক দিকের সাথে সাযুজ্য রেখে আধুনিক এবং মনজ্ঞ সিলেবাস প্রণয়ন যেমন সময়ের দাবি, ঠিক তেমনি সেই সিলেবাসের সঠিক প্রয়োগের জন্য দরকার সঠিক পরিকাঠামো। পরিকাঠামোর উন্নয়ন না হলে সিলেবাস পরিবর্তনের যে মূল লক্ষ্য তা সফল হবে না। ফলে ছাত্রছাত্রীরা সময়ের সাথে তাল রেখে চলতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ছে সিলেবাস বারবার পরিবর্তনের ফলে। এক কথায় বলতে গেলে সমাজের পরিবর্তনে বিদ্যালয়ের যে ভূমিকা হওয়ার কথা ছিল তা না হয়ে উল্টে সমাজই বিদ্যালয়কে শিক্ষার জায়গা থেকে অশিক্ষার জায়গায় পরিণত করেছে। ধন্যবাদ। মাননীয় শিক্ষক শান্তিনাথ পরামানিককে আজকের সভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপরে বিপক্ষে বলবেন মশিয়াড়া হাই স্কুলের শিক্ষিকা মাননীয় ইন্দুমতি রায়।
মাননীয় স্পিকার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। সবার মতে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা নগণ্য, এর বিপক্ষে আমি অংশগ্রহণ করছি। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। এগুলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরিবর্তন বিকাশ যেখান থেকে হয়, সমাজ বিদ্যালয়, সেখানের কথা বলতে গেলে আজ এই লাইনগুলো আমার বলতে খুব ইচ্ছে হলো, তাই না বলে পারলাম না। সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা নগণ্য। আজ এর বিপক্ষে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আমি একজন শিক্ষক, স্কুল থেকে এসেছি। আমার বিকাশ, আমার পরিবর্তন স্কুল থেকে, বাড়ি থেকে। অবশ্যই আমার পূর্ববর্তী বক্তা বললেন পরিবার, 100 বার পরিবারের অবদান তো রয়েছে। পরিবার হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়, আমাদের জীবনের প্রথম স্কুল। কিন্তু স্যার, একটা কথা বলি, আজকে আমরা এখান থেকে বাড়িতে গিয়ে যখন আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করব, কী রে স্কুলে আজ কি পড়ালো, বা আমরাও নিজেদের পরিবারে বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময়ে আমরা উল্লেখ করে থাকি আজ স্কুলে কি হলো। তো সমাজ গড়বে কারা? আমরা। সমাজ গড়বে কারা? এখানে যারা উপস্থিত হয়েছে সেই কচিকাচারা। প্রথমেই আসি, সমাজ কাকে বলে। সমাজ বলতে মূলত এমন একটা ব্যবস্থা বোঝায় যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম কানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলার জন্য। মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্রে লিখিত বা অলিখিত নিয়ম কানুন তৈরি করে, এরকম একত্র বসবাসের অবস্থাকে সমাজ বলে। আর বিদ্যালয় হচ্ছে এমন একটি পাঠশালা, এমন একটি প্রতিষ্ঠান বা সংগঠন যা মূলত শিক্ষাদানের ক্ষেত্র, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আপনারা হয়তো বিখ্যাত গুণীশিল্পী কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনে থাকবেন। এই যে পৃথিবী, এই যে সমাজ, তা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। এবং আমাদের আজকের যে বিদ্যালয়ের যে পরিকাঠামো, হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু সেও কিন্তু সময়ের সঙ্গে নিজেদেরকে মানিয়ে চলার চেষ্টা করছে। আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্নভাবে আমাদের প্রত্যেকের স্কুলে আজকে কম্পিউটার এসেছে। সেটা কিসের দাবি মেনে? সে তো সময়ের দাবি মেনে, সমাজের দাবি মেনে। আজকে আমাদের জীবনে বিভিন্ন রকমের প্রযুক্তি ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ব্যবহার করছি। সেটা কিসের জন্য? সমাজের পরিবর্তনের জন্য, সমাজকে সামনে রেখে। আজকে আমরা জানি যে মানুষ গঠনের প্রাথমিক কেন্দ্র হচ্ছে বিদ্যালয়। একজন ব্যক্তির জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার কেন্দ্র হচ্ছে বিদ্যালয়। শৈশব এবং কৈশোরকালে অর্জিত জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, ব্যক্তির চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিদ্যালয়। এত কিছু একসঙ্গে বলা সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমাদের পরিবার, আমাদের বিদ্যালয় না থাকলে আমরা অচল। আজকে হয়তো স্যার বললেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নৈরাজ্যের কথা। আজকে কিন্তু সেই নৈরাজ্যের কথা বলতে গিয়ে প্রতিবাদ যে করছে, সেও তো শিক্ষার হাত ধরে, সেও তো বিদ্যালয়ের হাত ধরে। বিভিন্ন কুসংস্কারের কথা বললেন উনি, কিন্তু আমরা
যারা সামনে উপবিষ্ট আছি, আমরা যারা মঞ্চে আছি, তারা কি একবারও ভাববো না যে ছেলেটি বা মেয়েটি হয়তো প্রথমে শিখে এসেছে এটা করতে নেই, এই সহপাঠী যদি মুসলিম হয়, সহপাঠী যদি অন্তজ শ্রেণীর হয়, তার গায়ে ছুঁতে নেই, তার সঙ্গে বেশি মেলামেশা করতে নেই। কিন্তু একদিন সেই মেয়েই যখন শিক্ষিত হয়ে, যে বিদ্যালয়ের মাধ্যমে বিদ্যালয় তাকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সবার সঙ্গে সমঝোতা, সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে, তখন সেই প্রতিবাদ করবে, অন্যায়কারীর হাতটা সে মুচড়ে ধরবে। আজ বিভিন্নভাবে আমরা তার প্রমাণ পাচ্ছি। বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেশে, বিভিন্ন ধরনের মতামতের সংস্পর্শে আসে। এটি তাদেরকে বিচার বুদ্ধি এবং সহনশীলতা শেখায়। আমার পূর্ববর্তী বক্তা বললেন অত্যাচারের কথা, কুসংস্কারের কথা, মিড ডে মিলের কথা। কিন্তু মিড ডে মিলের যে গ্রহণযোগ্যতা, এই সময়ে দাঁড়িয়ে আমরা কি স্যার প্রতিদিন সেগুলো চোখে দেখতে পাচ্ছি না? সেখানে দেখছে সবাইকে একসঙ্গে লাইন করে হাত ধুতে হয়, সেখানে দেখছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখতে হয়। এমন তো হয়েছে যে সে কিন্তু পরিবারে গিয়েও বলছে, মা তুমি কিন্তু হাত ধুলে না। এগুলো কোথায় শেখা? এগুলো বিদ্যালয়ের কাছ থেকেই শেখা। এরকম অনেক রয়েছে যেগুলো এই সময়ে, এই ক্ষুদ্র সময়ে আমার পক্ষে বলা সম্ভব নয়। সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি। ইতিহাস প্রমাণ করে যে বিদ্যালয় সামাজিক পরিবর্তনের একটি চালিকা শক্তি। নতুন চিন্তাধারা, নতুন আবিষ্কার, নতুন প্রযুক্তি বিদ্যালয়ের মাধ্যমেই ছড়িয়ে পড়ে সমাজে। আমাদের তাই মনে রাখতে হবে যে আমরা, স্যার একটু আগেই বললেন মাননীয় স্পিকার স্যার, আমার খুব ভালো লাগলো কথাগুলো, যে হ্যাঁ, দেশাচার কালাচার এগুলো মেনে আমরা যদি শিক্ষা দিতে পারি ছেলে মেয়েদেরকে, তাহলে বোধহয় আমাদের চেয়ে ভালো আর শিক্ষা কেউ দিতে পারবে না। আজকে যে মেয়েটিকে আমি অনুপ্রাণিত করব আগামী দিনে সমাজ পরিবর্তনে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, আজকে যাকে আমি ক্লাসরুমে পিছনের বেঞ্চে বসে আছি, তাকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারি, সে যে পেশাতেই যাক না কেন সেটা অচল হয়ে যাবে। আমি কোনো পেশাকে ছোট না করেই বলছি, সে যদি সামান্য জুতো সেলাইও কাজ করে, জুতো সেলাইয়েরও কাজ করে, সে যদি সামান্য টোটো চালায়, সে যদি সামান্য সবজি বিক্রেতা হয়, সে চাষি হয়, সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তার মধ্যে সততা, তার মধ্যে যদি স্বচ্ছতা নিজের মধ্যে না থাকে, বড় বড় কাজ করে কি লাভ আমার? তাই সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা চিরকাল ছিল, আছে, থাকবে। ইংরেজ সময়ের কথা বলি আমি। ইংরেজ সময়ে, ইংরেজ শাসনের সময় যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ যদি এগিয়ে না আসতেন, এরকম অজস্র মানুষ, অজস্র মনীষীতে আমরা সমৃদ্ধ। মনীষীর এখানে তারা এখানে এসেছেন, আমাদের জীবনকে ধন্য করেছেন। আমরা তাদের যে গ্রহণযোগ্যতা, তাদের যে দূরদর্শিতা, একটা কথা বলি, তার যদি শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলি, রামমোহনের কথা বলি, তারা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি যদি শিক্ষকের কাছ থেকে অনুপ্রেরণা না পেতেন, তিনি লড়াই করতেন কিভাবে? তাই একথা বলার অপেক্ষা রাখে না যে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা ছিল, আছে, থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব সুন্দর বলেছেন ম্যাডাম, ধন্যবাদ, শুভেচ্ছা। এরপর বলবেন পক্ষে মনসারাম মুদি, মাননীয় শিক্ষক আছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আজকের এই বিতর্ক সভার বিষয়, সবার মতে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা। আমি এই মোশনের পক্ষেই দু চার কথা বলছি। জীবন আর সময় হলো
পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ডক্টর এপিজে আব্দুল কালাম এর কথার সূত্র ধরেই বলতে হয় 2019 সাল, করোনা মহামারী আমাদের এই সময় এবং জীবনধারা যে সরল রেখায় চলছিল তার প্রথম ধাক্কা খেলো, যার অভিঘাত এসে পড়ল পৃথিবীর প্রত্যেকটা দেশে। আমাদের দেশেও এর থেকে বাদ পড়ল না। প্রাচীনকালে বাংলায় তুর্কি আক্রমণের সময় যেভাবে পুরো বাংলার সমাজ একটা অস্থির পরিবেশের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল, ঠিক একই রকমভাবেই করোনা মহামারী আমাদের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সর্বোপরি শিক্ষা ব্যবস্থায় অকল্পনীয় পরিবর্তনের রাস্তা দেখিয়েছে। আর সেই রাস্তায় চলতে চলতে আজ 2025-এ গোপালপুর উচ্চ বিদ্যালয় ভাবতে বাধ্য করেছে বর্তমানে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা কতখানি। এখনকার সমাজ, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীরা সত্যি কি সমাজ পরিবর্তন করতে পারবে? কি ভাবছেন? একজন শিক্ষক হয়েও আমি কথা বলছি কোন সাহসে? তাহলে আপনাদের একটু বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবগত করাই। বর্তমানে বিদ্যালয় আছে, শিক্ষক আছেন, শিক্ষার্থী আছে, কিন্তু সেই শিক্ষাদান পদ্ধতি নেই। যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবন গড়ে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত শিক্ষা, শিক্ষকতা আজ নেশা নয়, পেশা। এখনকার শিক্ষা ব্যবস্থায় শিক্ষার পরিমাপ করা হয় জ্ঞান দিয়ে নয়, নম্বর দিয়ে, নম্বরের পার্সেন্টেজ দিয়ে। সময়ে সিলেবাস শেষ করতে হবে, তাহলে গুরুকুল চিন্তামুক্ত। সিলেবাসের বাইরে জীবন নিয়ে, সমাজ নিয়ে, মূল্যবোধ নিয়ে কথা বলার সময় কোথায়? আর প্রথাগত শিক্ষার বাইরে কেউ যদি কিছু শিক্ষা দিতে চান, তাহলে তাকে শুনতে হবে, স্যার ওসব সিলেবাসের বাইরে জেনে কি হবে? অবশেষে মাঝে মাঝে অবচেতন মনে শুনতেও পাবেন, হয়তো কোনো অভিভাবক বলছেন, অমুক মাস্টার পড়ায় না, গল্প করে সময় কাটায়। আর শিক্ষার্থীরা যুগের পরিবর্তনের স্রোতে আজ কিছু শিখতে নয়, বেশি নম্বর পেতেই বিদ্যালয়ে নাম তোলে। কি শিখলাম, কতটুকু শিখলাম, তার থেকেও বেশি বাবা মায়ের চাহিদার মতো নাম্বার তুলতে পারলাম কিনা। এই পুঁথিগত কেতাবি শিক্ষাটাকেই তারা শ্রেষ্ঠ শিক্ষা বলে ভাবছে। আসলে তাদেরকে ভাবতে বাধ্য করছে অভিভাবক, শিক্ষক, সমাজ। সবার কাছ থেকে শুনতে পাচ্ছে প্রকৃত জ্ঞানের কোনো দাম নেই, যত মূল্য সম্মান নম্বরে। এইরকম শিক্ষার্থীদের মধ্য থেকে আর যাই হোক আদর্শ নাগরিক ভবিষ্যতে খুঁজে পাবো কি? সমাজ পরিবর্তনের এই ছাত্র সমাজ কতটা ভূমিকা রাখবে, সে বিষয়ে আমার মনেও সন্দেহ আছে। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায় কেন? শিক্ষা লাভ করতে। আর শিক্ষার্থীরা বিদ্যালয়ে না গিয়েও যদি সেই শিক্ষার সুযোগ পেয়ে যায়, তাহলে কি বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন আছে? টিউশন, অনলাইন লার্নিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়া বর্তমানে একজন শিক্ষার্থী শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের বিকল্প হিসেবে গ্রহণ করেছে। যেখানে বিদ্যালয়ের মতো সময়ে সীমাবদ্ধতা নেই, প্রয়োজন অনুযায়ী সে শিখতে পারছে। যেমন আমরা আগে টাকা তোলার জন্য ব্যাংকের উপরে নির্ভর করতাম, তারপরে এটিএম এলো, এখন পেটিএম, গুগল পে, ফোনপে, মোবাইল ব্যাংকিং। সমস্যায় না পড়লে আমরা আর কেউ ব্যাংকে যাই না। ব্যাংকের প্রয়োজন হয়তো পুরোয়নি, কিন্তু ব্যাংকের সেই গুরুত্ব আজকে হারিয়ে গেছে। ঠিক একই রকমভাবে বর্তমানে বিদ্যালয়ের প্রয়োজন হয়তো হারায়নি, কিন্তু সমাজ পরিবর্তনে আজ তার সেই গুরুত্ব হয়তো নেই।
এখন সমাজ পরিবর্তনের জন্য বিদ্যালয় নয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আধুনিক প্রযুক্তি, যার উদাহরণ ডিজিটাল ইন্ডিয়া। করোনা মহামারীর আগে আমরা কল্পনাও করতে পারিনি টাকা লেনদেনের জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই চলবে। বিদ্যালয়ে না গিয়ে ভার্চুয়ালি অনলাইন ইউটিউব থেকে পড়াশোনা করতে পারি, যে কোনো ফর্ম ফিল আপ করতে পারি ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে নয়, মাউসের এক ক্লিকেই আমরা সেটা নিমেষেই করতে পারি। আর সোশ্যাল মিডিয়া, যেটা বর্তমানে সব থেকে বেশি সমাজ পরিবর্তন করতে পারছে। কিভাবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইউটিউব বর্তমানে সমাজ পরিবর্তনে যাদের ভূমিকা খুব অগ্রণী। শিশু থেকে বৃদ্ধ সকলেই মাতোয়ারা এই সোশ্যাল মিডিয়ার মায়াজালে। আপনারা চলার পথে শিক্ষার্থীদের পারস্পরিক সংলাপ শোনার সুযোগ পেলে দেখবেন তারা কী আলোচনা করছে। শিক্ষা সংক্রান্ত কোনো আলোচনা নয়, তাদের আলোচনার বিষয় এখন হয়ে উঠেছে কে কোটা লাইক পেল, কে কোটা রিল বানালো, কার কোটা রিল ভাইরাল হলো। এই সকল তথ্য থেকে আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না বর্তমানে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা নগণ্য হয়ে উঠেছে? নমস্কার। ধন্যবাদ জানাই মশিয়ারা হাই স্কুলের মাননীয় শিক্ষক মনসারাম মুদিকে, চমৎকার বলেছেন। এরপরে বলবেন বিপক্ষে গোবর্ধা হাই স্কুলের শিক্ষক মাননীয় বিশ্বেশ্বর দণ্ডপাঠ। গোবর্ধা উচ্চ বিদ্যালয় থেকে আমি গোপালপুর উচ্চ বিদ্যালয়ে আসতে পেরে এবং মাননীয় সঞ্চালক মহাশয়ের আমাকে বক্তা হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিতর্কের বিষয় সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা নগণ্য। এটার বিপক্ষে আমি কিছু বলতে চাই। এর বিপক্ষে বলতে গেলে আমাদের প্রথমেই ফিরে যেতে হয় একটু আদিম যুগে। এই আমাদের হাত থেকে অ্যান্ড্রয়েড ফোন সরিয়ে নিন, আমরা ফিরে চলে যাই আরও পিছনে, যখন মানুষ ছিল শুধুমাত্র একটা জীব, তাদের পোশাক আশাক কিছুই ছিল না। মানুষ তো শুধুমাত্র প্রকৃতির আরেকটা জীবের মতো একটা জীব ছিল। সেই জীব থেকে ডারউইনের তত্ত্ব অনুযায়ী আমরা যদি দেখতে পাই যে বিবর্তন হয়ে হয়ে মানুষ আজকে এই জায়গাতে এসেছে। তার এই যে বিবর্তনটা মানুষ পেল কোথা থেকে? এই বিবর্তনের পিছনে সবাইকে যদি প্রশ্ন করে এই বিবর্তনের পিছনে মূল রহস্যটা কোথায়? মানুষের জ্ঞান প্রতিনিয়ত বেড়ে চলেছে কোথায়, কেন? তার কারণটাই হলো শিক্ষা। আর এই শিক্ষার জন্য শিক্ষার মূল হাতিয়ারটা কোথায়? শিক্ষাটাকে বহন করে নিয়ে চলেছে যুগের পর যুগে কে? বিদ্যালয়। এখানে বিতর্কের বিষয় বিদ্যালয়ের যে ভূমিকা নগণ্য, সেখানে এই বিদ্যালয় বলতে শুধুমাত্র আমাদের মাননীয় স্পিকার স্যার বলে গেছেন যে বিদ্যালয় বলতে শুধুমাত্র অবশ্যই শুধু স্কুল, যেটা ইংরেজি প্রতিশব্দ, সেটা নয়। এখানে ইউনিভার্সিটি, কলেজ সব কিছুকেই একসাথেই বোঝাবে। অর্থাৎ একটা প্রাতিষ্ঠানিক জায়গা যেখান থেকে আমরা সুষ্ঠুভাবে একটা শৃঙ্খলাবদ্ধভাবে শিক্ষালাভ করতে পারি। এবং সেই শিক্ষালাভ এই স্কুলগুলোতে কি দেওয়া হয় না, সমস্ত স্কুলে যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটা ইতিবাচক শিক্ষা, নেতিবাচক নয়। সেই ইতিবাচক শিক্ষাটাকেই ছাত্রছাত্রীরা গ্রহণ করে বা তারা বাঁচতে থেকে যে কোনটা ভালো আর কোনটা খারাপ, ভালোটাকে নেব না খারাপটাকে নেব, এই জ্ঞানটাও তাদের বিদ্যালয়ের মধ্যেই দেওয়া হয়। তারপর মানুষ
আদিম মানুষ থেকে যখন প্রথম মানুষের চাহিদা ছিল তিনটা: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই খাদ্য, বস্ত্র আর বাসস্থানের চাহিদা নিয়ে আর 5টা জীবের থেকে মানুষ নিজেকে আলাদা করেছে। কি করে নিজেদের ফুড সিকিওর করব, কি করে শেল্টারটাকে সিকিওর করব, আর আস্তে আস্তে মানুষ লজ্জা নিবারণের জন্য প্রথমে গাছের ছাল, পশুর ছাল, তারপর আস্তে আস্তে আজ অত্যাধুনিক আমরা ফ্যাশন ডিজাইন করা বিভিন্ন ড্রেসেস অ্যান্ড কস্টিউমস পেয়েছি। তাহলে এই যে পরিবর্তনটা এসছে, এর মূল হাতিয়ারটা কোথায়? না, একেবারে আদিম যুগে যদি আমরা চলে যাই, প্রথম ছিল কতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন ধর্মে। সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শিক্ষা বিতরণ করত নিজেদের ধর্মের প্রয়োজনে। পুরোটাই সমাজের পরিবর্তন এমনটা, সমাজের প্রয়োজনে এটা আমি বলবো না, কিছুটা ধর্মের প্রয়োজনে এবং কিছুটা সেক্ষেত্রে সমাজ অবশ্যই উপকৃত হয়েছে সেই ধর্মীয় স্থান থেকে। তাদের নিজেদের যে নীতিকথা, নিজেদের সারমন্স, সেই সারমন্সগুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে। তাহলে মানুষ আর যাই হোক, যে আর 5টা জীবের মতো খাদ্যের জন্য মারামারি, কাড়াকাড়ি, একজন আরেকজনকে মেরে ফেলা, সেটা করতে পারেনি। সেই জায়গার থেকে মানুষ উঠে এসছে। এরপর আসি যে মানুষের যে খাদ্যের সিকিউরিটি, তাহলে তখন ছিল কাঁচা বিভিন্ন শাকসবজি, কাঁচা মাংস। সেখান থেকে এলো কি না কুকড ফুড থেকে এলো আস্তে আস্তে এখন আজ কিসে এসে পৌঁছেছি না মাল্টি কিউসিয়ান রেস্টুরেন্টের বিভিন্ন রেসিপিস। এটার পিছনে কার অবদান? কোথার থেকে শিখেছি আমরা? যে বানাচ্ছে সে কোথার থেকে শিখলো? তার মনে কি করে এটাও এলো? এর পিছনেও কিন্তু সেই বিদ্যালয়ের শিক্ষায়, তিনিও কোনো না কোনো বিদ্যালয়ে পড়েছেন এবং কোনো না কোনো একটার পর একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পেরিয়ে এসে আজ একটা জায়গায় এসে উপনীত হয়েছেন এবং তিনি গিফট করছেন। এই গেল আমাদের খাদ্য, বস্ত্র আর বাসস্থানের ক্ষেত্রে। আমরা তো দেখছি আগে গাছের কোটর, গুহা, পাথরের খাঁজ, সেখান থেকে মানুষ আজ স্কাই ক্যাপার্স বিল্ডিংস, এমনকি আমরা পৃথিবীর থেকে বাইরে গিয়েও স্পেস স্টেশনে দিন যাপন করতে পারছি। আপনারা জানেন যে আমেরিকার থেকে আমাদের ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এখন দীর্ঘ প্রায় সম্ভবত 6 মাসের মতো হতে চললো যে উনি একটা মিশনে গিয়েছিলেন, এখন আটকে আছেন, যাই হোক ওনাদের যান্ত্রিক ত্রুটির জন্য। তাহলে সেখানে আছেন, তাহলে সেই জায়গায় আমরা তো যেতে পেরেছি। এই শিক্ষাটা আমরা কোথায় পেয়েছি? যদি নগণ্য হতো তাহলে কি ওই জায়গায় আমরা পৌঁছাতে পারতাম না। আর এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের ফলস্বরূপই মানুষ কি করতে পেরেছে না, মানুষ করতে পেরেছে, এটা বিজ্ঞানের দিকে গেলাম। এরপর একটু যাই চিকিৎসা শাস্ত্রে। চিকিৎসা শাস্ত্রে একবারে আদিম যুগের থেকে শুরু করে মধ্যযুগ, তখন কি হতো না, কোনো একটা যদি মড়ক লাগতো, মহামারী, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, পাড়ার পর পাড়া, মহল্লা সব উজাড় হয়ে যেত, সব ছুটে চলতো অজানা আস্তানায় যে ওখান থেকে কোনো রকম চলে যায়, গিয়ে বাঁচি। কিন্তু সেই মহামারীর থেকেও বেরিয়ে আসার রাস্তাটা কে বার করে দিয়েছে? চিকিৎসা বিজ্ঞান। সেই চিকিৎসা বিজ্ঞান যে রাস্তাটা বার করলো, কার হাত ধরে বার করলো? সেই তো স্কুল শিক্ষায় শিক্ষিত। তাহলে স্কুলের ভূমিকা যদি নগণ্য হতো, তাহলে এই সমাজটাকে কি আজ পর্যন্ত টিকিয়ে রাখতে পারতাম? যদি স্কুলের শিক্ষাটা নগণ্য হতো, তাহলে আজ আমি, আপনি এই যে আজ এসে বিতর্ক সভায় অংশগ্রহণ করছি, এই বিতর্ক সভাটাও আয়োজন করেছে একটি স্কুল। তাহলে এই বিতর্ক সভাটার আয়োজনই হতো না। এই বিতর্ক সভা বলে যে একটা ব্যাপার আছে, যদি স্কুলের শিক্ষাটা নগণ্য হতো তাহলে সেটা আসতোই না। আচ্ছা, অত্যাধুনিক চিকিৎসার ক্ষেত্রে এরপর আরেকটু দেখি যে মহামারীর ক্ষেত্রে আমরা আরও কিছুদিন আগে দেখলাম 2020 সালে যে মহামারী কোভিড, সেই কোভিডটা সত্যি করে বলুন তো, যদি আমাদের মধ্যে কোনো শিক্ষা না থাকতো, এই স্কুল শিক্ষার মাধ্যমে যদি শিক্ষায় শিক্ষিত না হতে পারতাম, তাহলে এই কোভিড মহামারীটাকে কি আমরা ওভারকাম করতে পারতাম? প্রত্যেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক কি নিউজ চ্যানেল হোক কি বিভিন্ন মিডিয়া, যেগুলো প্রিন্টেড মিডিয়া, সেখান থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেটেড ইনফরমেশন পেয়ে নিজেদেরকেও সেইভাবে পরিবর্তন করে, এই পরিবর্তনটাই করতে পেরেছি। তার কারণটাই হলো যে আমরা এই স্কুল একটা এডুকেশন সিস্টেম চালাই বলেই
সেটার মধ্য দিয়ে আমরা সেটা শিখেছি বলে। আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে এখন ব্যাংকে যাওয়ার কী দরকার, সত্যিই তাই। সেরকম স্কুলের থাকার কী দরকার, স্কুল ছাড়াও আমরা ইউটিউব, বিভিন্ন যে অ্যাপস আছে, এডুকেশনাল অ্যাপস, এইসব থেকে আমরা কিন্তু ইন্টারনেট থেকে শিক্ষালাভ করতে পারি, নিশ্চয়ই পারি। কিন্তু ওই ইন্টারনেট থেকে শিক্ষালাভটা করতে গেলেও তার আগে তো আমাকে স্কুলে এসে প্রথমে অ্যালফাবেটটা জানতে হবে। সেই অ্যালফাবেটটা কে শিখিয়েছে? স্কুল। আচ্ছা, দ্বিতীয়ত এই ইউটিউব যারা ডেভেলপ করেছে, ফেসবুক যারা ডেভেলপ করেছে, সেই ডেভেলপাররা তারা কোথার থেকে শিখে এসছেন? তারাও শিখে এসছেন কিন্তু সেই স্কুল থেকেই। স্কুল থেকে শিখে এসে আজ তাদের মনে হয়েছে যে এরকম একটা করলে ভালো হয়, এটা প্রত্যেকের কাছে পৌঁছাতে পারবো। তারপর সেটাকে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, এটা গ্রহণযোগ্য, তাই আমরা ভালো মন্দ বিচার করে সেটাকে গ্রহণ করেছি। চেষ্টা করেছি মন্দটাকে ছেড়ে দেওয়ার, ভালোটাকে গ্রহণ করার। প্রত্যেকের এটাই করা উচিত। এই মোবাইল, ইন্টারনেট ব্যাংকিং, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো তো আমরা ব্যবহারই করতে পারতাম না যদি সমাজ পরিবর্তিত হয়ে এই জায়গায় না আসতো। আর এই সমাজ পরিবর্তনের মূল জায়গা কিন্তু সেই স্কুল। কাউকে আমরা পাবো না যে কোনো স্কুল থেকেই শিক্ষালাভ না করে কিছু করেছেন। হ্যাঁ, অবশ্যই বিপক্ষ বক্তারা হয়তো বলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো কোনো স্কুলে যাননি, সত্যিই তাই। কিন্তু ওনার বাড়িতেই সেই স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ শিক্ষক মহাশয় এসে স্কুলে পড়িয়েছেন, তাহলে সেক্ষেত্রে বিস্তৃত অর্থে আমাদেরকে কিন্তু ওটাকেও একটা স্কুল অর্থেই ধরে নিতে হয়। আমি প্রথমেই বলেছি যেখানে বিদ্যালয় একটা বিস্তৃত অর্থ, কোনো ক্ষুদ্র অর্থে ধরলে এর অর্থ খুঁজে পাওয়া যাবে না। এই স্কুল শিক্ষা প্রতি আস্থা রেখেই আজ আমরা এতটা আগিয়ে চলেছি, বা স্কুল শিক্ষার উপর নির্ভর করেই আমরা যে অন্য জায়গায় পাড়ি দিচ্ছি। এই যে স্কুল থেকে উইদাউট স্কুল, অর্থাৎ উইদাউট স্কুল হয়েও 2 বছর প্রায় পেরিয়ে গেল, স্টুডেন্টরা কোভিড মহামারীর জন্য বাইরে থেকে পড়াশোনা করেও কিছুটা হলেও শিক্ষালাভ করতে পেরেছে। সেটার পিছনেও কিন্তু সেই স্কুলেরই অবদান। সেই স্কুলের জন্যই আমরা সেটা করতে পেরেছি। বিদ্যালয় পরিবর্তনে, এই বিদ্যালয়ের ভূমিকা সমাজের পরিবর্তনে আরও কতটা প্রগাঢ়, সেটা আমরা আস্তে আস্তে হয়তো আরও বুঝতে পারবো। আগেও উপলব্ধি করেছি, আজও উপলব্ধি করছি এবং ভবিষ্যতেও উপলব্ধি করব। এর ভূমিকা কখনোই নগণ্য হতে পারে না। শেষ করবো একটা কথা বলে, যে আইজাক অ্যাসিমভের একটা বিখ্যাত টেক্সট, দ্য ফান দে হ্যাড। তো সেখানে উনি চলে গেছেন সম্ভবত 2154 সাল এরকম, অর্থাৎ 2200 শতাব্দীর কাছাকাছি, 2200 কাছাকাছি। এবং সেই সময়ে, না ভুল বললাম, 2200 নয়, প্রায় 2950 এরকম কিছু একটা সাল আছে। সেখানে উনি দেখাচ্ছেন যে কি করে শিশুরা, স্কুল বলে যে কোনো জিনিস ছিল এটা শিশুরা জানে না তখনকার সময়ে। হয়তো এমন একটা সময় আসবে যে যখন স্কুল বলে কোনো জিনিস হয়তো থাকবে না, তারপর সেখানে বিদ্যালয় থাকবে না, তারা একটা ইউটিউব লার্নিং বা একটা অ্যাপ লার্নিং, সেখানে একটা স্লট থাকবে, সেই স্লটে তারা হোমওয়ার্ক দেবে, তাদের স্যার স্ক্রিনে আসবেন, তারা ডিজিটাল স্যারকেই দেখবেন, অন্য কিছু না। হ্যাঁ, এই ডিজিটাল স্যারের যে ডেভেলপমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি, যে ডিজিটাল স্যার ক্লাসে পড়াচ্ছেন, ডিজিটাল, টোটালি ডিজিটাল স্যার, একটা রোবট পড়াচ্ছে। এই রোবট পড়ানোর যে ভাবনাটা, সেটাও এসছে যার মাথার থেকে, তিনি তো স্কুল শিক্ষাতেই শিক্ষিত, সেখান থেকেই তো উদ্বুদ্ধ হয়ে সমাজ পরিবর্তনে সেটা তিনি কাজে লাগিয়েছেন মাত্র। যাক, আর বেশি কিছু সময় নষ্ট করব না, এই কিছু কথা বলে আমি যথাযোগ্য স্থানে সকলকে শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আজকের বিতর্ক সভার শেষ বক্তা মাননীয় শিক্ষক বিশ্বেশ্বর দণ্ডপাঠকে। সমাপ্তি ভাষণে শেষ করে দিন। চারজন বক্তার বক্তব্য থেকে যা উঠে এলো,
তা আপনারা শুনলেন। দিদিমণি বললেন স্কুল শিক্ষায় চেতনা এবং চেতনার অন্তরায় সম্পর্কে, অর্থাৎ মানসিক দীপ্তি, আমি যেটুকু বুঝেছি। মোদিবাবু চমৎকার বললেন স্কুল শিক্ষায় মেকানিজম, যান্ত্রিকতা কতটা অভিঘাত ঘটাচ্ছে এবং ব্যাঘাত ঘটাচ্ছে। বিশ্বেশ্বরবাবু মেকানিজমের দিকটায় আমার যেটুকু মনে হলো উনি আলোকপাত করলেন, এবং শান্তিনাথ সংস্কার কুসংস্কার তথা নিত্য জীবনচর্যায় স্কুল শিক্ষার কতটা দরকার সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করলেন। আজকের এই বিতর্ক সভার প্রাপ্তি হলো 4 জন শিক্ষকের কাছেই আমি অন্তত কিছু শিখলাম। যার কাছে একটি বর্ণ শেখা যায় তিনি শিক্ষক। লোকের লেখা বই পড়ে যিনি পড়ান তিনি চিৎকারক, অধ্যাপক নন, শিক্ষক নন। এটা আমার দাদু বলতেন, ডাক্তার রামকিঙ্কর চট্টোপাধ্যায়। খাতড়া সাব ডিভিশনের একটি গ্রামে তার বাড়ি ছিল। তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল স্কুলের, মানে আজকের গোবিন্দনগর হাসপাতালের কলেজের প্রথম ব্যাচের 13 জন MBBS মানে LMF ডাক্তারের একজন ছিলেন। ব্যক্তিগত প্রসঙ্গ টানছি, ক্ষমা করবেন, টানতে বাধ্য হচ্ছি। আজকের এই চমৎকার বিতর্ক সভার বিষয়কে মনে করে যে দাদু পড়েছিলেন মেডিকেল স্কুলে, বাঁকুড়া জেলার সম্মিলনী মেডিকেল স্কুলের 1923 সালে প্রথম ব্যাচ ডাক্তারির। সেই মানুষটাকে, বাঁকুড়ার ভাষায় সেই লোকটাকে দেখলাম সারা জীবন কাটালেন গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত, ভাগবত নিয়ে। তখন আমরা হাসাহাসি করতাম, দিদিমা তো গালিগালাজ করতেন, যে বুড়ো একটা ডাক্তারি নামেই পড়লো, পয়সাপাতি তো কিছুই করতে পারলো না, সারা জীবন গাঁয়েই কাটালো। আমার মধ্যবয়স হওয়ার পর মাঝে মাঝে মাঝরাতে মনে হয় যে লোকটা অরিজিনাল এডুকেটেড। উনি ছিলেন প্রকৃত পড়াশোনাটা ওনার ছিল। উনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষা মানে যা চেতনা আনে, আর চেতনার শেষ কথার নাম হলো শান্তি। মনে যদি শান্তি না থাকলো, জীবনে যদি তৃপ্তি না থাকলো, তাকে আর যাই বলুক তাকে শিক্ষা বলে না। 4 জন বক্তার বক্তব্য থেকে সুন্দরভাবে উঠে এসেছে যে একা স্কুল বা বিদ্যালয় সমাজকে 100% পরিবর্তন করে দিতে পারে না, যদি না তার পরিজন ও পরিবেশ, তার গার্জেন, তার বাড়ির লোকজন এবং তার পরিবেশ ঠিক থাকেন। পরিবেশের আরও 3টে ভাগ: পাড়ার পরিবেশ, যে পাড়াটায় আছেন; গ্রামের পরিবেশ, সেই পাড়াটা যে গ্রামে; এবং সেই গ্রামটা যে জেলায় বা রাজ্যে বা দেশে, সে রাষ্ট্রিক অর্থাৎ পলিটিক্যাল রাজনৈতিক পরিবেশ। বিদ্যাসাগর মশাই 9 বছর বয়সে কলকাতায় গিয়েছিলেন। আজ দেখা যাচ্ছে যে আধুনিক এই শিক্ষা, যে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করছি, এই যে স্কুল কলেজের কথা বলছি, আধুনিক ভারতের, আধুনিক বাংলার নবজাগরণের প্রধান 3 পুরুষকে: রামমোহন, রামকৃষ্ণ আর বিদ্যাসাগর। এই 3 জনকার বাড়ি হলো বাঁকুড়া জেলার একবারে কানগড়াতে, সীমান্তে। 8 কিলোমিটার ডিফারেন্সে 3টে গ্রাম, 3 জনকার বাড়ি 8 কিলোমিটার অন্তর। রাধানগর, বীরসিংহা এবং কামারপুকুরের ডিস্টেন্স হচ্ছে পরস্পর 8 কিলোমিটার। এবং আধুনিক বাংলার, ভারতের নারী শিক্ষার যিনি সংঘজননী, তারও বাড়ি তার থেকে 8 কিলোমিটার দূরে জয়রামবাটিতে, সারদামণির। তাহলে আমাদের এই আধুনিক যুগের 4টে প্রধান ফিগার উঠে এসেছেন বাঁকুড়ার কানগড়ায়, আরামবাগ, ঘাটাল, বিষ্ণুপুর, 3টে মহকুমার সীমান্তে, যে জায়গা থেকে বিদেশিরা এতদিনে গবেষণা করে বলছেন যে
মাটির গুণ, অর্থাৎ ওই মাটিটায় যদি এই চারটে লোকের জন্ম না হতো, তাদের জন্ম যদি মালদায় কলকাতায় হতো, তারা রামমোহন বিদ্যাসাগর রামকৃষ্ণ, অন্য অনেক হয়তো আরও কিছু হতে পারতেন, রামমোহন রামকৃষ্ণ বিদ্যাসাগর তারা হতে পারতেন না। তাহলে কি ওই মাটিটার গুণ? না বিদ্যালয়ের। এই চারটে মানুষের উত্থানের মূল কারণ আজ বলছেন খানাকুল কৃষ্ণনগর বিদ্যা সমাজের প্রভাব। খানাকুল কৃষ্ণনগর বলে পাশাপাশি দুটো গ্রাম আছে, বিষ্ণুপুর সীমান্তে গোঘাটের কাছে, ঘাটাল এবং আরামবাগে। সেখানে 1000 বছর ধরে একটা স্কুল চলেছিল। একটা স্কুল মানে এরকম একটা স্কুল নয়, একটা বিদ্যা সমাজ চলেছিল, ডিস্টিংক্ট সমাজ, 1000 বছর ধরে। এই 1000 বছর ধরে সমাজটা চলেছিল এলাকার 700 ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ গ্রাম নিয়ে। অর্থাৎ বর্তমান বাঁকুড়া জেলার হুগলির আরামবাগের এবং মেদিনীপুরের ঘাটাল মহকুমার 3টে জায়গার 700টা ব্রাহ্মণ গ্রাম, তার সঙ্গে কায়স্থ বৌদ্ধ গ্রাম নিয়ে একটা বিদ্যা সমাজ তৈরি হয়েছিল। আমাদের বিবর্দার কাছে হাড়মাসলা গ্রামটা তার অন্তর্ভুক্ত ছিল। এই 1000 বছরের এই বিদ্যা সমাজে কি চলেছিল, যেটা ইংরেজ এসে নষ্ট করে দিল, সেটাই সেখানে চলেছিল। প্রথম চলেছিল মেয়েরা পড়বে, মেয়েরা শিক্ষিত হবে, নারী শিক্ষার চল ছিল। মেয়েরা লাভ ম্যারেজ করবে, মেয়েরা চয়েস ম্যারেজ করবে মহাভারতের সাবিত্রীর মতো, যদি উপযুক্ত পতি বা বর না পায়। যদি অল্প বয়সে কোনো মহিলা বিধবা হয়, তার বিবাহ হবে। বিদ্যাসাগরের জন্মের 300 বছর আগে বীরসিংহা গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে খানাকুলে বসে নারায়ণ বন্দ্যোপাধ্যায় নতুন করে শাস্ত্র লিখলেন এবং সেখানে নারায়ণ বন্দ্যোপাধ্যায় নিদান দিলেন উইডো ম্যারেজের, বিধবা বিবাহের। তারা তখনই বারণ করে দিয়ে গেলেন যে কুলীনের যদি 9টা গুণ না থাকে কুলের, সে কুলীন নয়, তার পৈতা থাকলেও সে চণ্ডালেরও অধম। অতএব কুলীনের কোনো বিয়ের, কুলীন দেখে বিয়ের কোনো দরকার নেই, তারা বলে দিয়ে গেছিলেন তখনই। বিদ্যাসাগরের জন্মের আগে ওই এরিয়ার গ্রামে গ্রামে বিদ্যাসাগর, রামমোহনের জন্মের আগে গ্রামে গ্রামে রামমোহন, রামকৃষ্ণের জন্মের আগে গ্রামে গ্রামে রামকৃষ্ণ ছিল। ওই 1000 বছর ধরে শুনলে অবাক লাগবে, বিতর্ক লাগবে। তাহলে তখন কলকাতা ছিল না, তখন ছাপাখানা ছিল না, তখন সরকার ছিল না, তখন প্রকাশ পেতে গেলে যে একটা মঞ্চ, সার্বিক গণতন্ত্র, সেটা ছিল না। ছোট ছোট রাজ্য ছিল, মল্লভূম, শিখরভূম, সামন্তভূম, ধলভূম। এক একটা রাজ্যে এই ধরনের ফিগার ছিল। আধুনিককালে যে 3টে মানুষকে আমরা দেখলাম, 4টে জনকে, অর্থাৎ এগুলো হলো একবারই সেই আকাশের রোশনাইটা মিলিয়ে যাওয়ার আগে শেষ রেখা। তাহলে ভেবে নিন যে এদের আরও 30 পুরুষ, 25 পুরুষ, 15 পুরুষ আগের যারা পূর্বপুরুষ, তারা কতখানি বিদ্বান, পাওয়ারফুল এবং সংস্কার মুক্ত ছিলেন। জাতপাত, কুসংস্কারকে তারাই প্রথম বর্জন করতে বলেছিলেন। কেন না, পুরো হিন্দুদের নিচু, পুরো বাংলার নিচুতলার সমাজটা মুসলমান হয়ে যাবে যদি অব্রাহ্মণদের উপরে এইরকম জাতপাতের অত্যাচার চালানো হয়। পুরো সমাজটা মুসলমান হয়ে যাবে। অতএব টাইটেল বর্জন করো। কয়েকদিন আগে বীরসিংহে গেলাম, সোমেন ছিল, প্রায় 300 পাতা, 300 পেজ হাতের লেখা পেলাম। বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাসের, বিদ্যাসাগরের মায়ের দাদু পঞ্চাননের, বিদ্যাসাগরের মায়ের বিয়ের ফর্দ পেলাম পোদ্দারের। দেখছি পদবী লিখছে ব্রাহ্মণেরা ঠাকুরদাস গোস্বামী। বিদ্যাসাগর কোথাও বন্দ্যোপাধ্যায় লেখেননি, ঈশ্বরচন্দ্র শর্মা। পঞ্চানন
শর্মা গাঁই পদবী লিখছেন মুখোটি। চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় কেন? চৈতন্যদেব, নিত্যানন্দ, অভিরাম, বিদ্যাসাগরের আগে আরেক বিদ্যাসাগর অভিরাম গোসাইরা বলে দিয়েছিল যে জাত পাতহীন উদারতা যদি আমরা না রাখতে পারি, সব মুসলমান হয়ে যাবে, মুসলমান ধর্মে চলে যাবে। অতএব চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে। মুখোটি একটা গ্রামের নাম। মুখোটি আর মণিপুর দুটো গ্রাম ছিল, তা নিয়ে আজকের মুকুটমণিপুর। মুকুটমণি নামে এই ধলদের কোনো রাজার, কোনো রানীর, কোনো মেয়ের নাম পাওয়া যায়নি, কল্পনা। এই মুখোটি গ্রামে আজ থেকে 1000 বছর আগে দাক্ষিণাত্য থেকে আসা শ্রীহর্ষর এক ছেলে ধাঁধু বাস করতেন। মুখোটি গ্রাম তখন বিশাল উন্নত ছিল। ভুচুডুংরি পাহাড় থেকে সোনা পাওয়া যেত। কাঁসাইয়ের তীরে, আগেই বলেছি, বিশ্ববিদ্যালয় ছিল। এই ধাঁধু মুখোটি তার একটা ফ্যাকড়া বা ব্রাঞ্চ চলে গেল ফুলিয়ায়, তারা হলো ফুলিয়ার মুখোটি। সেই মুখোটি বংশের কৃত্তিবাস, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, আশুতোষ মুখার্জি, দেবী শারদামণি, এরা হচ্ছে ওই মুখোটিদের ব্রাঞ্চ। আর তাদের একটা অংশ পরে উপাধ্যায় হলেন, শিক্ষক, তারা মুখোপাধ্যায় লাগালেন। মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় লাগিয়ে দিলেই হলো না, সে যুগে লাগাতে পারতো না রাজামলে, যদি তিনি উপাধ্যায় না হতেন। ব্যবহার হতো গাঁই পদবী, গ্রামের। কথাটা কেন এলো? গ্রামের নামে ব্রাহ্মণেরা পরিচিত হতেন। গ্রামের পরিবেশটাকে তৈরি করেছিল স্কুল। স্কুল অর্থে ছোট ছোট টোল, পাঠশালা, চৌপাড়ি, চতুষ্পাটি। এই শিক্ষা হিড়বাঁধে ছিল। একটু আগেই বলছিলাম, সালুই পাহাড়ি গ্রামে এক ভদ্রলোক থাকতেন 250 বছর আগে, জগৎ কবিরাজ। তিনি শিক্ষা চর্চা করেছেন হিড়বাঁধের মানবাজারের ভাষাতে। তাঁর লেখা ঝুমুর গানের পাণ্ডুলিপি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অন্যতম সেরা পণ্ডিত ব্যক্তি গৌতম ভদ্র সম্পাদনা করেছেন। এবং জগৎ কবিরাজের বই আমেরিকার পেনসিলভেনিয়াতে পাঠ্য হতে চলেছে, হিড়বাঁধের লোকের লেখা বই। বাতিকরা গ্রাম, এখন থাকেন আদিবাসী ভূমিজ সম্প্রদায়ে, পদবী সর্দার। 400 বছর আগে এই বাতিকরা গ্রামের যারা ভূমিজ আদিবাসী, তারা কি পরিমাণে বাংলা সাহিত্যের চর্চা করেছেন, রামায়ণ, মহাভারত, ভাগবত, বৈষ্ণব পদাবলীর, তা কল্পনা করা যায় না। যতক্ষণ না পাওয়া গেল সেই 300-400 বছর আগে ওই গ্রামের লোকেদের নিজেদের বাংলায় লেখা অথবা তাদের পড়ার জন্য ধলভূমের লায়ক পদবীর সর্দারদের লেখা বইগুলো। কলকাতার ভারবী পাবলিশার্স থেকে, ভারবী থেকে প্রকাশিত হয়েছে লোচন দাসের পদাবলী। সব পদাবলীগুলো হলো বাতিকরার ভূমিজদের পড়ার জন্য কিংবা চর্চার জন্য লেখা। আমি বাধ্য হয়ে কথাগুলো বলছি, আপনারা করার সুযোগ করে দিলেন বলে, যে সম্পদ আমাদের আছে, যা ছিল, আমরা যদি তাকে চর্চা করতে না পারি, লোকের ফেলে দেওয়া এঁঠো আর ওই সো কল্ড ইংরেজি ছাঁচে ছাপা শিক্ষাকে আমরা যদি হিড়বাঁধের মাটিতে গ্রো করানোর চেষ্টা করি, হবে না। তালডাংরায় এখন আঙ্গুর চাষ করার চেষ্টা করা হচ্ছে। আঙ্গুরটার টেস্ট কীরকম না, গোবা কুলগুলোর মতো, যে কুলগুলো মুখে নেওয়া যায় না। এখানে আঙ্গুর হবে না। আঙ্গুরের জায়গায় আমাদের এই কুল, বহড়া, ক্যান্দ, নিম হবে না। দেশাচার, কালাচার, অ্যাগ্রোনমিটাকে যদি না মানি, মাটির শিক্ষায় আমরা সফল হব না। এই সফলতার একেবারে চরম অস্ত্র হলো বিদ্যালয়ের ভূমিকা। কিন্তু শুধুই কি বিদ্যালয়? আমার বাবা যদি টেবিলের নিচে হাত বাড়িয়ে ঘুষ খায়,
আমার মা যদি সময়ে স্কুল না যায়, বিদ্যালয়ে যদি রামমোহনও থাকেন আমার মাথায় হাত ঠেকিয়ে দেন, আমি মানুষ হতে পারবো? এটা চাকরির বেশি কিছু হতে পারবো না, যদি না আমার পরিবেশটা বাড়ির ঠিক থাকে। তাই দেখুন, একটা বিতর্ক সভা হয়েছিল বামফ্রন্টের আমলে, অনেক দিন আগে, সালটা মনে করতে পারছি না, হয়েছিল সিমলাপালের আমাদের সিংহবাবু স্কুলটায়, ভুলে যাচ্ছি, লক্ষ্মীসাগরে। আমি সেখানে বিপক্ষে বলেছিলাম যে বাঁকুড়া জেলা থেকে 1996, বাঁকুড়া জেলায় 1996 সাল থেকে 2006, মনে পড়েছে 2006, 1996 থেকে 2006 পর্যন্ত বাঁকুড়া জেলার স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বোর্ড স্ট্যান্ড করলেন কম করে তখন পর্যন্ত 600 জন, এখন বোধহয় 3000 প্রায়। এই যে 3000 ছাত্রছাত্রী, এরা প্রত্যেকেই তাদের ছেলে মেয়ে হয়ে গেল। 96 সালে যে মাধ্যমিক ফার্স্ট হয়েছে তার এখন ছেলে মেয়ে স্কুলে পড়ছে। এই 3000 ছাত্রছাত্রীর প্রোডাকশনটা কি হলো? আমাদের হাতে ফোন আছে, টিপলেই হুজ হু সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমরা কে কি করেছি সেখানে বেরিয়ে আসবে। দেখা গেল এরা হাই ক্যাটাগরি চাকরে হলেন, নামি ইঞ্জিনিয়ার, আইআইটি ইঞ্জিনিয়ার, অমুক জায়গার ডাক্তার। একজনও, খারাপ লাগছে এখনো পর্যন্ত, যদি না জানি আপনারা জানাবেন, একজনেরও নাম পাইনি যার নামটা হুজহুতে আছে। হুজহুতে নাম কখন ওঠে? যদি একটা চুলকানির মলম আবিষ্কার করে, সে তার নাম কিন্তু হুজহুতে আসবে। কিন্তু তিনি যদি সকাল থেকে রাত তক 1 কোটি রুগী দেখেন পরের আবিষ্কার করা ওষুধে জার্নাল পড়ে, তার নাম কিন্তু হুজহুতে আসবে না। একটা সাইকেলের বল্টু আবিষ্কার করলে কিন্তু হুজহুতে আসবে। কিন্তু খড়গপুর আইআইটি থেকে 10 লাখ টাকা বেতন পেয়ে আপনি ফাইজারে যদি তদবিরই করেন, যাকে বলে ইংরেজি ভাষায় ম্যানেজিং ডিরেক্টরি করা, তার নাম কিন্তু হুজহুতে আসবে না। হুজহুতে তাদেরই নাম আসে যারা আবিষ্কারক, প্রতিভা, মেধা। এই মেধাটা বিদ্যালয়ের স্তরে গ্রামে গ্রামে বাংলার, বাঁকুড়ার, হিড়বাঁধের আগে ছিল। দেখা গেল এই 30 বছরে একটা ছেলের নাম বেরিয়ে এলো, এবং কাকতলীয়ভাবে হিড়বাঁধের ছেলে অংশুমান পান্ডা, গুনাদায় বাড়ি। অর্থাৎ দেখা গেল 30 বছরে যারা বেরোলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড স্ট্যান্ড করে, অংশুমান ওই র্যাট রেসে ছিল না। হুজুই বলে দিচ্ছে যে এই 30 বছরে কিন্তু ওই লেভেলের মেধা যদি কেউ হলো, সেটা অংশুমান পান্ডা, যে কিন্তু ওই র্যাট রেসে নম্বরের জায়গায় ছিল না। বসন্তরঞ্জন রায় বেলেতোড়ের মাধ্যমিকে অঙ্কে ফেল করেছিলেন, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন প্রায় 15-20 বছর। 8 ফেল, মাধ্যমিক ফেল, 8 পাস কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাঁকুড়ার বেলেতোড়ের বসন্তরঞ্জন ছাড়া আর কেউ করেননি। তাহলে সব কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, আমার এই জন্মভূমির, এই খাতড়ার, এই বাঁকুড়ার, এই রাড়ের, যে মেধা যদি তৈরি করতে আমরা না পারি, ন্যাশনাল এডুকেশন পলিসি হোক আর রুশাই হোক, ঘর বাড়ি বেতন, ল্যাপটপ টিভি ফোন, এ সব কিছুই আর কিছু হোক, এরা মানসিক উৎকর্ষ ঘটাতে পারে না। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিতর্ক সভায় অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকাদের। ধন্যবাদ জানাই সঞ্চালক
স্যারকে। আমাদের এখন এখন আমাদের সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের বিরতির জন্যে। আমরা সবাই আমাদের মধ্যাহ্নভোজের যে জায়গা আছে সেখানে যাব। 3টের সময় পরবর্তী অনুষ্ঠান আবার শুরু হবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অন্যান্য স্কুল থেকে এসেছেন মধ্যাহ্নভোজের পর আবার মঞ্চের সামনে আসবেন। আমরা আবার কিছু আমাদের কাজ আছে সেগুলো আপনাদের সঙ্গে করব। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা একটু দেরি করে এসেছেন তাদের সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনারা মঞ্চে আসুন। তারপর আমরা মধ্যাহ্নভোজের বিরতিতে যাব। তাড়াতাড়ি একটু আসবেন। বিদ্যালয়ের ছাত্রী 11-12-এর তাড়াতাড়ি এখানে আসো। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা একটু দেরি করে এসেছেন আমাদের বিতর্ক সভায় অংশগ্রহণ করার জন্যে, ওনাদের প্রত্যেককে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা মঞ্চে আসুন। বিদ্যালয়ের 4-5 জন ছাত্রী তাড়াতাড়ি আমাদের মঞ্চের কাছে চলে এসো। বিদ্যালয়ে 4-5 জন ছাত্রী তাড়াতাড়ি মঞ্চের সামনে চলে এসো। খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি। হ্যালো, হ্যালো। আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকরা মঞ্চে আসন গ্রহণ করেছেন, ওনাদেরকে বরণ করে নেবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী ফটিক চন্দ্র সৎপতি মহাশয়।
ধন্যবাদ। আমরা এরপর মধ্যাহ্নভোজের জন্য সকলে প্যান্ডেলে যাব। আপনারা সকলে মিলে প্যান্ডেলে আসুন। এরপর আমাদের অনুষ্ঠান শুরু হবে 3টের সময়।